৮ মাসের অন্তঃসত্ত্বা রাজিয়া তার ৬ বছরের পুতুল মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে ভাইয়ের ভিটায়। গায়ে তার কালচে মারের দাগ। বাবার অমত থাকা সত্ত্বেও ভালোবাসার টানে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। বাবা মানতে পারেনি। একমাত্র মেয়ের এমন কাজে মনে খুব আঘাত পায় এবং অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুর আগে বিয়েটা সম্পূর্ণ অস্বীকার করে ত্যায্য করে যান মেয়েকে। বিয়ের কয়েক মাস ঘুরতে না ঘুরতেই জামাই জুয়ারির নেশাখোর জানতে পারে রাজিয়া। তবুও ভালোবেসে ফিরাতে চায় মোস্তফা সারোয়ারকে, কিন্তু সে তো ভালো পথে ফিরেনি। উল্টো বউয়ের বাপের বাড়ি থেকে যতটুকু গহনা পেয়েছিল সে সব গহনা জোড়ায় গোহারা হেরেছে। আর বেশ কয়েকদিন ধরে বাপের বাড়ি থেকে 50,000 টাকা চাইতে বলে মানসিক চাপ সৃষ্টি করছে। রাজিয়া বাপের বাড়ি এক কানা করিও আনতে পারবে না। মোস্তফা সারোয়ার মুখের উপর সরাসরি না করে দেয়, যার ফলস্বরূপ তার শরীরে এমন বিবস্ত্র দাগ। ছোট্ট পুতুলের সামনে যখন তার বাবা মায়ের উপর অমানবিক নির্যাতন চালায়, তখন ছোট পুতুল ভয়ে কাঁপতে থাকে, লুকিয়ে থাকে খাটের তলায় কিংবা ঘরের এক কোণে। মায়ের গায়ে মারের দাগের সাক্ষী সে নিজেও বেশ কয়েকবার হয়েছে। সে মুখে বলতে পারেনি, আমার মাকে মেরো না বাবা, কারণ সে ছোট্ট মৃত প্রাণী। সে শুনতে পারে কিন্তু মুখে কিছুই বলতে পারে না। সে বাক প্রতিবন্ধী, চোখে দেখতে পায় এবং শুনতে পায়, কিন্তু কিছুই বলতে পারে না। আজ যখন বাবা মাকে মেরে গলা ধাক্কা দিয়ে বের করে দিল, তখনও সে নিশ্চুপ মূর্তি। চোখ দুটো ছলছল করে ওঠে। মায়ের ছাড়া শাড়ির কোনা খামচে ধরে টেনে বাহিরে চলে আসার পথে বাপের বিটায় একদলা থুতু পেলে পুতুল। আর জীবনেও আসবে না সারোয়ার পরিবারের কাছে। পুতুলের ব্যবহার দেখে সারোয়ারের মা নাসিমা বানু তেলে বেগুনে জ্বলে ওঠে। দৌড়ে আসে ছেলের কাছে, বউ আর নাতির নামে কানে বিষ ঢালতে। দেখছিস বাজান, কত বড় বেয়াদব সিমড়ি, দে দে আর 2খানা লাগা ওর গালে। মা যেমন ছিল তার ঘরেও হয়েছে তেমন ঝি। লাথি মাইরা বাহির কর বান্দির বাচ্চারে। আমি তোরে আবার বিয়ে করামু বাজান, সুন্দর লাহান পরি আনমু, সাথে মোটা অঙ্কের যৌতুকের টাকাও, আরো ঘরের জিনিসও আনবো। তুই যদি এই প্রেমের বিয়ে না করতিস, তাহলে আজ তোর কপালে সোনার কপাল থাকতো। পায়ের উপর পা তুলে তুই রাজ করতিস। এখন বুঝ কেমন লাগে। তার উপর মাইয়া হইছে, তার রক্তে চুইসা খাও নের লাইগা। দেখ পেটেটাও আবার মাইয়া হইব, এইটার মতো বোবা ল্যাংড়া কুড়া হইব। এই মাইয়া জীবনেও বিয়ে দিতে পারতি না। কেডা করবে ওরে বিয়ে? বোবা মাইয়ারে নিব কেউ ঘরে? তাই কইতেছি বিদায় কর, এগুলারে জলদি বাহির কর। আমি তোরে আবার বিয়ে দিমু বাপ। আম্মা, আপনি এসব কি বলেন? আল্লাহর দোহাই লাগে, আপনি চুপ করেন। আপনার কারণে আমি সারোয়ার পরিবারের শত লাঞ্ছনা কুঞ্জনা সহ্য করে পড়েছিলাম স্বামীর সাথে সংসার করব বলে। বাপর বাড়ি ছেড়ে আপনার ছেলের হাত ধরে পালিয়ে এসেছি। এখন আপনি বলছেন বের করে দিতে। বের হয়ে আমি কোথায় যাব আম্মা? আমার যা যাওয়ার কোনো জায়গা নেই। বাপ ভাইয়ের মুখে চুনকালি মাইকে হাত ধরেছিলাম তার। আর কথায় কথায় আমার মেয়েকে গালাগালি দেওয়া বন্ধ করুন। আমাকে যা বলার বলুন। আমার মেয়েকে এর মধ্যে কোথাও কেন টানছেন? মেয়েরা বাবাদের ঘাড়ে বোঝা হয় না আম্মা, বারবার কেন ভুলে যান আপনারা? ওর শরীরে কিন্তু আপনাদেরই রক্ত বইছে। সে সারোয়ার বংশের মেয়ে। মেয়েকে মানুষের মতো মানুষ করলে সে এই বংশেরই আলোবাতি হবে। তাকে নোংরা কথা বলে তার মন মানসিকতা নষ্ট করবেন না। আর গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, সেটা নির্ধারণ করেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি খুশি হলে কন্যা সন্তান দান করেন, কিন্তু আপনাদের কন্যা সন্তান নিয়ে হায় হুতাশে শেষ নেই। কেন আম্মা? মেয়েরা কি মানুষ নয়? তাদের নিচু চোখে কেন দেখেন, যেখানে আপনি নিজেও একজন মেয়ে? আমরা মেয়েরা মেয়েদের শত্রু হয়ে দাঁড়াই আপনার মতো কিছু শাশুড়ির কারণে। আজ মেয়েরা পরের বাড়িতে সুখে নেই। আপনি তো মেয়ে জাতির কলঙ্ক। হায় হায়, আমার ঘরে কালনাগিনী আইছে রে। এই কালনাগিনী আমার সব শেষ করে দিবে। আমার সামনে ছেলের বউ আমারে অপমান করছে, আর ছেলে কিনা দাঁড়ায় দাঁড়ায় সব দেখতেছে। আমার এখন নদীতে ডুবে মরা উচিত। ছেলে বউ পাগল হয়ে গেছে। এখন আর মায়ের দরকার কি? আজের একটা বিহিত হওনি লাগবো। মায়ের উস্কানিমূলক কথায় রেগে চিৎকার করে লাকড়ি কাটার ঘর থেকে লাকড়ি নিয়ে মারতে আসে। মায়ের সামনে বউয়ের গায়ে হাত তোলে। রাজিয়া ব্যথা সহ্য করতে না পেরে মোস্তফার পায়ের উপর পড়ে, কিন্তু মোস্তফা থামেনি, উল্টো বলল, আজকে তোরে তালাক দেবো। তুই আমার সামনে আমার মায়ের কথা শোনাস? 1 তালাক, 2 তালাক, 3 তালাক বলে মোস্তফা বসা থেকে বের হয়ে যায়। মোস্তফার মুখে তালাক দিতে রাজিয়া আল্লাহও করে বলে ওখানে বেহুশ হয়ে যায়। আর নাসিমা ছেলের কাজে আড়ালেই মুচকি হাসে। চোখে মুখে পানি পেতে চোখ খুলে রাজিয়া। পুতুল কাঁদছে। মা মা বলে হাত বুলিয়ে ডাকার আকুতি তার চোখে।
শরীরের শক্তি নেই। ব্যথা শরীরের মেয়েকে বুকে টেনে শান্ত করতে লাগলো। মা মেয়ে চোখের পানি ছেড়ে দেয় তাদের জীবনের পরিহাস দেখে। সকাল গড়িয়ে দুপুর হতে চলল। কতক্ষণ বেহুশ হয়ে পড়েছিল রাজিয়ার জানা নেই। তবে জোহর আজান পড়তে মাথায় কাপড় টানে, মুখে বুলি আওড়ায়। এতক্ষণ বেহুশ হয়ে পড়ে আসি মাটিতে, আর আম্মা সেটা দেখেও আমাকে আর আমার মেয়েকে একটু ঘরে নিল না। আম্মা এত নিষ্ঠুর কেন? তাদের মনে কি কোনো দয়া মায়া নেই? যৌতুকের টাকাই কি তাদের কাছে সব? কিছু সময় চুপচাপ থাকার পর আস্তে আস্তে উঠে দাঁড়ায়। নিজের গায়ের কাপড়টা গায়ে ভালোভাবে জড়িয়ে মেয়ের এক হাত ধরে বলল, চল পুতুল। ছোট্ট পুতুল মায়ের কথায় ফেল ফেল করে তাকিয়ে থাকে। মায়ের চোখের ভাষা বুঝতে পেরে একটু ঝুঁকে নিচু হয়ে বলে, তোর বাবা আমারে তালাক দিছে, এরপর কেমনে থাকবো তার সংসারে? তুই ক। আমি তো এখন পর গাছা। এত ভালোবাসার প্রতিদান আজ বুঝি পাইলাম। বাবাইয়ের মনে কষ্ট দিছিলাম না, তার ফল আমি পাইছি। চল এখান থেকে চইলা যাই। তোরে রাইখা গেলে মাইরা পালাইবে এরা। আমি বাইসা থাকতে তোরে এমন এখানে রাইখা যাবো না। মা বাড়ি হয়েছি তো কি হয়েছে, তুই আমার কলিজার মধ্যেই থাকবি। আমি তো মা, চাইলেও তোরে পালাইয়া দিতে পারবো না। এই আল্লাহ দুনিয়ায় কোথাও না কোথাও ঠিকই ঠাঁই হইব আমাকে মা বেটির। তুই তুই এখানে কোন সাহসে আইসস? বাবাইয়ের মুখে চুনকালি মাইখা সাইরা তো চলেই গেছিলি, তাহলে আবার কেন আমার দুয়ারে আইসা খাড়াইছস? ভাইজান, আমার একটু জায়গা দাও ভাইজান। তুমি ছাড়া এখন আমার যাওয়ার কোনো জায়গা নাই। সারোয়ার আমাকে তালাক দিছে, আমি আমার মেয়েকে নিয়ে কোথায় যাব? একটু দয়া করো। দয়া করব তাও তোকে? কেন করবো দয়া? তুইও তো আমাদের জন্য একটু দয়া করিসনি তখন। তোর জন্য আমার মুখের হাসিটা চলে গেছে, তোর জন্য আমি এতিম হইছি। তুই এখানে কোনো জায়গা হবে না। তুই এখনই বাইর হইয়া যা আমার বাড়ি থেকে। তোর এই মুখ আমি দেখতে চাই না। তোর জন্য আমি বাপ ছাড়া। তোর জন্য আব্বা কষ্ট পাইতে পাইতে মইরা গেল। আমার হাতের উপর আব্বা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ভাইয়ের কথা শুনে রাজিয়া চমকে ওঠে। আব্বা? আপা মইরা গেছে মানে? ও আল্লাহ, এটা তুমি কি কও ভাইজান? এত বড় মিথ্যা কথা বইল না ভাইজান। তুমি তুমি আব্বারে ডাক দাও, আমি তার সাথে কথা বলবো। একটু একটি বার তারা ডাক দাও। আব্বা ডাক শুনি না কত বছর হয়ে গেছে। আব্বা, আপা আপনি কই? ঘর থেকে বাইরে আসেন। আমি আপনার রাজিয়া, দেখে যান আমি আইছি আব্বা, আমি আইছি। রাজিয়ার কান্নায় স্বাধীন মন গলে না। রাজিয়া উচ্চস্বরে ডাকে ভিতর থেকে স্বাধীনের বউ রেনু বের হয়ে আসে। রাজিয়াকে চিনতে না পারায় দুধের শিশুকে কোলে নিয়ে দুয়ারে দাঁড়ায়। চিৎকার কইরা লাভ নাই, এখন কান্দিস কেন? তোর জন্য আমি আমার আব্বারে হারাইছি। কেন চলে গেলি বোন? ওই জুয়ারির সব খবর আব্বা জানতো, আর জানতো বলেই তোর হাতে তোরে তুলে দিতে চায় নাই। তোর লাইগা ভালো সম্বন্ধ ঠিক করা ছিল অন্য ছেলের সাথে, কিন্তু তুই তার প্রেমে অন্ধ হয়ে তারে নিয়ে ভাইগে গেলি। একটি বারো পিছনে ফিরে আব্বার মুখটা যদি দেখতি, তাহলে বুঝতে পারতি একটা মাত্র কন্যার শোকে বিছানায় পড়েন আব্বা। আমার আব্বা মেয়ের এমন কাজে কষ্টে মরে যান, আমি পারিনি তারে বাঁচাইতে। গ্রামের মানুষ অনেক কথা শুনাইছে বাড়ি বইয়ে এসে, এসব আব্বা নিতে পারে নাই। বুকের ব্যথা বুকে লইয়া ঘরে বইসা থাকতো। তুই চলে যাওয়ার 3 দিন পরেই তার মৃত্যু হয়। সদর হাসপাতালে আর নিতেও পারি নাই, বাড়িতেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমি ভুলি নাই আব্বার কথা, তাই তোরে আমি এই বাড়িতে জায়গা দিব না। তোর জন্য এই বাড়ির দরজা বন্ধ। তুই তোর পথ আগেই বেছে নিয়েছিস। স্বাধীন বউ বাচ্চা নিয়ে ঘরে ঢুকেই বোনের মুখের উপর ঠাস করে দরজাটা বন্ধ করে দেয়। ছোট্ট পুতুল মায়ের আহাজারি দেখে নিজেও কেঁদে ওঠে। মাগরিবের আজান কানে ভেসে আসছে। রেনু হারিকেনের আলো জ্বালিয়ে স্বামীর দিকে তাকিয়ে আছে। বোনের মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে নিচেও কেঁদে দেন। যতই হোক ভাই হয়, বোনের জন্য মন তো কাঁদবেই। বোনরে বের করে নিজেই কষ্ট পাচ্ছেন। একবার ভেবে দেখেছেন এই অবস্থায় মেয়েটা কোথায় যাবে? নিজে না খেয়ে বসে আছেন, আর ওর এই অবস্থায় বড়া সন্ধ্যায় বাহিরে রয়েছে। সারাদিন ধরে মনে হয় পেটে দানা পানি কিছুই পড়েনি। আপনি রাগ না করে ওরে ঘরে আনুন। আমিও একজন মা, মা হয়ে আরেকটা সন্তানকে কষ্ট পেতে দেখে নিজেরই খারাপ লাগছে। আপনি বোনের প্রতি রাগ, কিন্তু তার সন্তানের উপর কেন কোনো তো রাগ নেই। আপনি ওদের। রেনু, আমার মাথা একদম গরম করবা না কইয়া দিলাম। মাথা গরম করলে কিন্তু খুব মাইর দিব। স্বামীর কথায় রেনু মুচকি হাসে। এই লোকটা নাকি তাকে দৌড়ে মারবে। বিয়ের 3 বছরের সংসারে একটা উচ্চস্বরে ধমক দিয়েও কথা বলেনি, আবার সেখানে নাকি মারবে। স্বামীর কথাটা রেনুর কাছে হাস্যকর লাগে। তবুও স্বামী যখন বুঝতে পারল না, তখন নিজেই দরজা খুলে বাহিরে বেরিয়ে আসে। স্বাধীন দেখেও কিছুই বলেনি। রাতের আধারে কোথায় যাবে রাজিয়া? মেয়ে আর নিজের অনাগত সন্তানের কথা চিন্তা করে বাইরের বিটায় এখনো বসে আছে।
এই বুঝি ভাই বেরিয়ে আসবে, তাকে ঘরে একটু জায়গা দিবে। কিন্তু সন্ধ্যার আজান পড়ে যাওয়ার পরও ভাই আসে না। চোখের পানি জোরে পড়ে। রাতটুকু উঠানে কাটানোর সিদ্ধান্ত নিল। দূর থেকে শিয়ালের হুঙ্কা হওয়া শব্দ ভেসে আসে কানে। ভয়ে গলা শুকিয়ে আসে। পুতুল মায়ের বুকে লুকিয়ে বসে আছে। রাজিয়া মেয়েকে বুকের মাঝে শক্ত করে ধরে বসে থাকে। আল্লাহকে ডাকতে থাকে আগামী বিপদের হাত থেকে রেহাই পেতে। এমন সময় দরজা খুট করে খুলে যায়। ভাবেই বুঝি ভাই এসেছে। চেহারার খুশির ঝলক দেখা যায়। ভাইয়ের জায়গায় ভাবিকে দেখে মুখটা অন্ধকারে ডেকে যায়। তাকে নিতে ভাই আসেনি। এভাবে না খেয়ে বসে থাকলে হবে বোন? চলো ঘরে চলো। ভাইয়ের রাগ নিয়ে পড়ে থাকলে হবে? আগে দুমুঠো খাবার মুখে দিয়ে একটু বিশ্রাম নাও। কিন্তু ভাবি, ভাইয়া, ওনার কথা এখন না ভেবে নিজেরা সন্তানদের কথা ভাবো। না খেয়ে কতক্ষণ থাকবে তুমি? পুতুলের মাথায় হাত বুলিয়ে বলল, সে কখন থেকে তুমিও না খাও আম্মু। ভিতরে এসো। রেনু রাজিয়ার পুতুলকে নিয়ে ঘরে ঢোকে। তাদের নিয়ে ঘরে ঢুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবার খাইয়ে বিছানায় ঘুমাতে বলে চলে যায়। রেনু নিজেদের শোয়ার ঘরে আসতে সাধন মুখ ঘুরিয়ে বলে, সেই তুমি আমার কথার অবাধ্য হইলে বউ? তাহলে কি করতাম? আপনার মতো হাত গুটিয়ে বসে থাকতাম? আমি না হয়ে হাত গুটিয়ে বসে থাকতাম, কিন্তু বাহিরে ওরা থাকলে শেয়াল মামা তো আর চুপ থাকতো না। ওরা ঠিকই হামলা করতো। আপনি দয়া করবেন না, তাই বলে আপনার বউ হয়ে আমিও চুপ থাকতে পারি না। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। এটা নিয়ে আপনি আর কোনো কথা বাড়িয়ে চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়ুন। স্বাধীন না খেয়ে গাল ফুলিয়ে বসে থাকে। স্বামীর মুখ বার দেখে স্বামীর পাশে বসে তার গালে হাত রাখলো। এত রাগ করেন কেন? আপনি দিন দিন রাগী হয়ে যাচ্ছেন। আমি কিন্তু এমন রাগী স্বামীকে ভালোই বাসিনি। আমি আমার শান্ত সৃষ্ট বোকা স্বামীকে খুব ভালোবাসি। আপনি মুখ ঘুরিয়ে রাখলে আমরা কোথায় যাব বলুন? আপনি ছাড়া আমাদের কে আছে? এত রাগ করে থাকলে কিন্তু আমি কালই বাপের বাড়ি একা একা চলে যাব। আপনি সাথে না থাকলে তখন আব্বা আম্মা জিজ্ঞেস করবে আপনি নেই কেন। তখন কিন্তু বলবো আপনি আমার সাথে ঝগড়া করছেন, তাই চলে আসছি। আমি তোমার সাথে ঝগড়া কখন করলাম? করেননি? না। রেনু আর কিছু বলতে নিলে একমাত্র ছেলের ঘুম ভেঙে যায়। কান্না করে ওঠে। তার স্বামীকে কিছু না বলে চুপচাপ ছেলেকে শান্ত করতে করতে স্বামীকে ইশারায় বলল ঘুমিয়ে পড়তে। ফজরের আজানের শব্দে ঘুম ভাঙে পুতুলের। মা ক্লান্ত থাকায় এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। তার ঘুম না আসায় বাহিরে বের হতে মোরগে ডাক শুনতে পায়। আরো শুনতে পায় কাকের কাকা বলে উঠা ডাক। মাথার উপর মগ ডালে বসে কালো কাকটি কাকা করছে। সেই দিকে তাকিয়ে আছে পুতুল। কাকটি এক ডাল থেকে অপর ডালে বসে ঠোকর দিচ্ছে পায়ে খাবারের জন্য। স্বাধীন ফজরের নামাজ পড়তে যাবে। মাথায় সাদা টুপি পরে বের হয়ে আসে। পুতুলকে এমন উপরের দিকে তাকিয়ে থাকতে দেখে এগিয়ে আসে। এখানে কি করস? মামার ডাকে পুতুল মনোযোগ সরে যায়। মুখ তুলে মামার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রয় কয়েক পলক। কিরে, কথা কস না কেন? স্বাধীনের কথার কোনো জবাব না দিয়ে ঘরের দিকে দৌড় মারে পুতুল। কালকে মাকে বকেছে মামা নামের এই লোকটা। আজকে তাকে কি খুব বকবে, তাই ভয় পেয়ে যায় পুতুল। পুতুলের চলে যাওয়া দেখে স্বাধীন মসজিদের পথে রওনা দেয়। আমায় একবার যেতে দে না, আমার ছোট্ট সোনার গায়ে। যেথায় কোকিলটাকে কুহু, দোয়েলটাকে মোহ মোহ, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে। সকালে সতেজটা ঠান্ডা বাতাসে মন প্রাণ জুড়িয়ে যায়। সময়টা চলছে অক্টোবর মাসের শেষের দিক। শীত আসার পূর্ব আভাস এখনই দিচ্ছে। বর্ষা ঋতুর সময় সে কখন চলে গেছে। ছোট ছোট আঁকা বাঁকা পুকুরের পানি কমতে শুরু করেছে। সেখানে ছোট ছোট মাছ ধরতে নেমেছে গ্রামের অল্প বয়সী ছেলে মেয়েরা। পুতুল বাড়ির উঠোনে দাঁড়িয়ে দেখছে সেসব। তার ভীষণ আনন্দ লাগছে। ইচ্ছে করছে পানিতে নেমে তাদের সাথে মাছ ধরতে, কিন্তু ভয় পাচ্ছে যদি মামা আবার এসে ধমক দেয়। তখন মামা চলে যেতে আবার ঘর ছেড়ে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে আছে। দূরের মাঠে নতুন নতুন ধান বুনেছে কৃষকেরা। কি ধান বুনেছে তা জানে না পুতুল, শুধু দু চোখ ভরে দেখছে সবকিছু। বাবার বাড়িতে থাকতে তাকে ঘর থেকে দাদি বের হতে দিত না। একে তো কথা বলতে পারে না, তার উপর পাড়া প্রতিবেশীদের কথা তুলবে। তার ভয়ে তাকে ঘরে বন্দি থাকতে হতো। কিন্তু মামার বাড়িতে এসে প্রথমে খারাপ লাগলো, এখন খুব ভালো লাগছে। অবাক চোখে গ্রামটাকে দেখছে। দুই গ্রামে পার হয়ে যে গ্রামটা ছিল সেখানে ছিল তার বাবার বাড়ি, আর এখন এটা মামার বাড়ি। তার মায়ের কোনো বাড়ি নেই, আর না আছে তার কোনো বাড়ি। পুতুল মা, কই তুমি? মায়ের ডাক কানে আসতে দৌড়ে আসে মায়ের কাছে। মায়ের কাছে বসতে মা তার সারা মুখে আদর মেখে দেয়। পুতুলের তখন অনেক আনন্দ লাগে। মায়ের মতো করে সেও মায়ের মুখে অনেকগুলো ছোট ছোট চুমু বাসায়। তোমার মামি খাবার খেতে ডেকে গেছে, সে কোন বেলায়? এতক্ষণ না খেয়ে বাহিরে কি করছিলে? পুতুল মায়ের সঙ্গে হাতের ইশারায় কথা বলছে, তার দেখা ছোট্ট গায়ের কথা।
যে গায়ে সবুজ লতায় ঘেরা। মায়া পড়া কিছু স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে রাজিয়ার। মনে পড়ে যায় তার ভাই আর সে ছোটবেলায় কত কিছু করেছে। সে ছোটবেলার কথা আজও ভাবলে মনে হয়, ইস, আরেকটি বার যদি শুধু ছোটবেলায় ফিরে যেতে পারতাম, নিজের ভুলগুলো শুধরে নিতে পারতাম, বাপ ভাইয়ের মাথা নত কখনোই নিচু করতাম না। কতটা সুখী ছিলাম তখন। মা ছিল না বলে বাপ ভাই কখনো তাকে অবজ্ঞা অবহেলা করেনি। দু হাতে আগলে রাখতেন তারা। কিন্তু একটিবার মানুষকে ভালোবেসে আজ তার কি পরিণতি! বাপ হারালাম, ভাই থেকেও হারানো। স্বামী নামক লোকটা তার জীবনটা শেষ করে দিল। নিজের জীবনের সব রঙিন সুখ শুষে মুছে গেল। হাত মুখ ধুয়ে খাবার প্লেটের সামনে বসেছে পুতুল। পাশে তার মাকে বসিয়েছে। মামি খাবার বেড়ে দিচ্ছে। চাল ডাল দিয়ে বোনা খিচুড়ি রান্না করেছে। বেশ কয়েকটি পদের ভর্তাও করেছেন তিনি। জুই আলু ভর্তা, সেফা শুটকি মাছের ভর্তা, লাল লাল শুকনো মরিচের ভর্তা, নাম ছাড়া আরো কোনো নামই জানে না। তাই মামির দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রয়। পুতুলকে অবাক করে দিয়ে মামি বলল, এটা লাউ শাকের ভর্তা, কাঁঠালের পিসির ভর্তা, আলু ভর্তা, সজনে পাতার ভর্তা, মোটা ডাল সিদ্ধ করে হাতা মাখানো ভর্তা, চেপা শুটকি ভর্তা, কালিজিরা ভর্তা, আর সর্বশেষে লাল শুকনো মরিচের ভর্তা, যেটা সিল নড়ে রেখে শুকনো মরিচের সাথে রসুন বেশি করে দিয়ে পিষে তৈরি করতে হয়। লাল মরিচের ভর্তার দিকে তাকিয়ে আছে পুতুল। মনে পড়ে যায় দাদি তাকে লাল মরিচের ভর্তা ইচ্ছে করে খাওয়াতো, যাতে সে বেশি ভাত মুখে দিতে না পারে। পেটে খিদে থাকা সত্ত্বেও ওই ঝাল ভাতগুলো পানি দিয়ে শুধু গিলত। নাকের পানি চোখের পানি একই অশ্রু জোরে পড়তো। মা পাশে থাকলে দাদি ইচ্ছে করে প্রায় কষ্ট দেওয়ার জন্যই এমন কিছু করতো। মেয়ের এমন দৃষ্টি রাজিয়ে বুঝতে পারে। একদিন পুকুর পাড় থেকে কাপড় ধুয়ে এসে যখন শাশুড়ির এমন কুকীর্তির চোখে দেখতে পায়, তখনই বুঝতে পারে রেনু পুতুলের চুলগুলো বেনি করে দিচ্ছে। এতটুকু মেয়ের মাথায় কি ঘন চুল, আর কি সুন্দর সফট। মায়ের মতো দেখতে হয়েছে মেয়েটা। রূপের কোনো কিছুর কমতি নেই। চেহারায় কেমন আদরিনী ভাব। মেয়েটিকে দেখলে তার গাল দুটোতে শুধু চুমু বসাতে ইচ্ছে করে। পুতুল বড় হলে একদম কল্পনার দেশে সে রাজকুমারীর মতো লাগবে। এমন রাজকুমারীর জন্য বুঝি কোনো রাজকুমার ঘোড়ায় চড়ে নিশ্চয়ই আসবে। হঠাৎই পুতুলের দিকে তাকিয়ে কিছু মনে পড়ে যায়। রেনু মন থেকে গভীর একটা দীর্ঘ নিঃশ্বাস বের হয়। মেয়েটি কথা বলতে পারে না। আল্লাহ তাকে সব দিক দিয়ে পরিপূর্ণ করলেও একদিকে শূন্য রেখেছে। তার কথা না বলার জন্য তাকে যদি কেউ অবজ্ঞা অবহেলা করে, তখন কি হবে? না না, আমি এসব কি ভাবছি? আল্লাহ নিশ্চয়ই তার উত্তম কিছু ভেবে রেখেছেন। রাজিয়ার বাবা কক্ষে বসে আছে। বিছানায় হাত দিতে মনে হলো বাবার শরীরের সুগন্ধ এখনো লেগে আছে এই ঘরে। এই বুঝি বাবা মা বলে ডাক দিবে। রাজিয়া ফুঁপিয়ে কান্না করে ওঠে, আব্বা, আব্বা। কই আপনি আব্বা? এই দেখেন, আপনার ঘরে আপনার মেয়ে রাজিয়া আইছে। এখন থেকে আপনি আমারে যা বলবেন আমি সব শুনবো। আপনার কথার বাহিরে একটা টু শব্দ করুন না। আপনি যা শাস্তি দিবেন আমি সব শাস্তি মাথা পাইতে নিব। তবু আপনি ফিরে আসেন। আব্বা, আপনি আমার সাথে রাগ করে সত্যি চলে গেলেন। একটা বারকে মাফ চাওয়ার সুযোগটুকু দিলেন না। আমি দোষী আব্বা। আপনার কথা না শুনে মাঝ নদীতে চাপ দিছিলাম। সে নদী আমারে ডুবাইয়া দিছে। আমার সব সুখ শান্তি কাইরা নিছে। আমি একটুও ভালো নাই আব্বা। আব্বা, আমারে মাফ করে দেন। আমি আর ভুল করুম না আব্বা। রাজিয়া বিছানায় শুয়ে কাঁদছে। তার আব্বা আর নেই। তাকে আর মা বলে ডাকবে না। শুধু একটি ভুলের কারণে আজ বাবা তার পাশে নেই। একদিকে বাপ ভাই, অন্যদিকে নিজের স্বামী নামক লোকটা। আমি চলে আসায় সে হয়তো ভালোই আছে। আমাকে এখন আর দরকার নেই। 2 দিন পর হয়তো নতুন কোনো রমণীকে বিয়ে করে ঘরে তুলবে। আমাকে তার মনেই পড়বে না। আমি তার প্রয়োজন ছিলাম, প্রিয়জন হতে পারিনি আব্বা। আব্বা, আপনার কান্দায় আমার সেই সংসারে সুখী হতে পারিনি। আপনার প্রত্যেকটা চোখের পানির মূল্য আমারে অভিশাপ দিয়ে গেল আব্বা। আমারে হতভাগী কইরা গেল। রেনু রাজিয়ার কান্নার শব্দ পেয়ে দৌড়ে আসে। রাজিয়া, ভাবি, আমার আব্বা আমার সাথে রাগ করে দুনিয়ায় ছাড়ছে। আমি আমার আব্বারে মেলা কষ্ট দিছি। সেই কষ্টের কারণে আমার আব্বা আজ আর নেই। আমি মাইয়া হয়ে বাপরে কবরে শোয়াইছি। আমি তার মাইয়া নই, আমি রাক্ষসী। আমি আমার আব্বারে খাইয়ে ফেলছি। আমারে তোমরা মাইরা ফালাও। আমি আর বাঁচতে চাই না। শান্ত হও বোন। আল্লাহর মালা আল্লাহ লয়ে গেছে। আমাদের সবারই একদিন এই সুন্দর পৃথিবী ছাড়তে হবে। কেউ আগে যাবে আর কেউ পরে যাবে। 2 দিনের দুনিয়ায় কেউ চিরস্থায়ী নয়। কান্না করলেই কি তিনি ফিরে আসবেন? না তো। তাহলে কান্নাকাটি করে কোনো লাভ আছে? নামাজ পড়ো আর আল্লাহর দরবারে আব্বার লাগে বেশি করে দোয়া করো। কোরআন শরীফ পড়ো। তিনি সব কিছুর মালিক। তোমারে যা যা বললাম ঠিক তাই তাই করবা ঘটক। একটা কথার এদিক সেদিক হইলে খবর আছে তোমার। আমি আমার ছেলের জন্য সেরা মাইয়া আনবো। মাইয়ার মাইরে বলবা কি কি দেওয়ান লাগবো। সলিমুল্লাহ পান খাওয়ার লাল দাঁতগুলো বের করে হাসে। ঘটকগিরি তার পেশা। গ্রামে গ্রামে ছাতা নিয়ে হাঁটেন আর সুন্দর সুন্দর মাইয়া খুঁজে এনে ছেলেদের মায়ের কানে তুলে দেন।
বিয়ে করানোর জন্য। একটা খিলিফান বানিয়ে পকেটে পড়েন আর মাথা নাড়ান। শাহাদাত আঙ্গুলের মাথায় সাদা চুল, আরেকটা পান মুখে পুরে বলল, আপনি কোনো চিন্তা করেন না পা, আপনি যেমন বলছেন ঠিক তেমনি বলবো, একটা কথারও নড়চড় হবে না। তাহলে আজই আসো ঘটক। যাব, কিন্তু যাওয়ার আগে যদি কিছু টাকা দিতেন। বুঝুনি তো, একেবারে কাঠ ফাটা রোদ্দুরে খালি হাতে আইছি। আমি আবার খালি পকেটে কোনো জায়গায় যাইতে পারি না। শরমের তো একটা ব্যাপার স্যাপার আছে নাকি। নাসিমা বেগম শাড়ির আসলে গিট্টু দেওয়া সেখান থেকে 200 টাকা বের করে ঘটকের হাতে দেয়। ঘটক টাকাটা নিয়ে পকেট ভরে রাস্তা মাপে। মোস্তফা সারোয়ারের জন্য পাত্রী দেখা হয়ে গেছে। এখন বিয়ে সানাই বাজিয়ে বউ গড়ে তুলে আনার পালা। নাসিমা বেগম মোটা যৌতুক নিয়ে ছেলেকে বিয়ে দিবেন। সুন্দরী রমণী ঘরে আসবে, তার সাথে ঘরের দামি জিনিসপত্র আর মোটা অঙ্কের টাকা। বুক চিনচিন করছে, হাই মন তোমায় কাছে চাই। ঘটক সারোয়ারের গলা শুনে মুখটা ভেঙায়। আসছে নবাবের পুত্র, তার আবার বুক চিনচিন করে। কিরে ঘটক, তোর খবর কি? আমার জন্য মাইয়া ঠিক করছস নাকি? না না, ই যে বলো না মিয়া, একেবারে আসল রত্ন আয়না দেবনি। রতনে রতন চিনব, আর শুয়োরে চিনব কচু। কি বললি তুই? ঘটকের বাচ্চা, তোরে তো আমি খাইয়া পালামো। আরে আরে রাগ করেন কেন, আমি শুধু কথার কথাই বলছি। আপনার মা যেমন আপনারে নিয়ে রত্ন করবা, তেমনি আপনি রতন, আর রতনের জন্য রতনই আনমো। এতে দোষের কি আছে? আজকে তাহলে আসি। ঘটক চটজলদি কেটে পড়ে। সারোয়ারের লুঙ্গি হাঁটু পর্যন্ত উঠিয়ে নিয়েছিল হাট ঘটককে দোলায় দেওয়ার জন্য, কিন্তু চলে যাওয়া লুঙ্গি হাটের নিচে নামিয়ে নেয়। বাড়িতে ঢোকার আগেই গালি দিল, ঘটক শালার বাচ্চা। ঘটক 3 রাস্তায় উঠে সারোয়ারের বাড়ির দিকে তাকিয়ে বলল, আইসে, আমারে নাকি খাইয়া পালাইব। আমি কি মাছ মাংস নাকি যে তেল নুন ছাড়া খাইয়া পালাবি? বেয়াদবের বাচ্চা। কি গো স্বাধীন মিয়া, শুনলাম তোমার বোন নাকি আইসে। তা বাপ ভাইয়ের মুখে চুনকালি দিয়া চলে গেছিল, আবার আইসে পোয়াতি হইয়া, লগে ছোট একখানা মাইয়াও দেখলাম। ওটা কি তোমার বাগ্নি নাকি? স্বাধীন দানের জন্য জমিতে সেচ দিচ্ছিল। এমন সময় উপরোক্ত কথাগুলো শুনে হাত থেমে যায়। মাথা তুলে তাকাতে রমেশ মেম্বারকে দেখতে পায়, তবু কোনো কথা না বলে কাজে আবার হাত লাগায়। মেম্বারের কথার উত্তর না দেওয়ায় আবার বলল, যার লগে পালাইয়া গেছিল সে নাকি তোমার বোনের বাড়ি থেকে বাইর করে দিছে। কথাটা কি সত্য? আমার বোনেরে বাহির করছে নাকি করে নাই, সেটা নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন মেম্বার সাহেব? আপনি নিজের সরকার তেল দেন। আমার বোনকে নিয়ে ভাবার জন্য আমি তো আছি। তার ভাই তার লগে আছে। ও, তাহলে তুমি বা হইয়া তার পাশে খাড়াইবা? আর আমাদের গ্রামের যে বদনাম হয়েছিল তার কি হইব? রোহিতপুরে মাইয়া হইয়া নতুন চওড়া পোল্লার লগে ভাইগে গেছিল। সেটা আমার এবং আমার ঘরের ব্যাপার। আপনি এসব কথা না বললেই আমি খুশি হব। তুমি একটা শিক্ষিত পোলা হইয়া মুখ্য মানুষের মতো কথা কও। আমার ঘরের কথা পরের কাছে বলা আমার পছন্দ নয়। এতে যদি মনে হয় আমি মুখ্য, তাহলে আমি তাই। স্বাধীনের তেড়া তেড়া কথা বলা মেম্বারের পছন্দ হইল না। মেম্বার চলে যেতেই ক্ষেতের কাজ শেষ করে বাড়িতে যায়। বর দুপুরবেলা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে সর্ষে ইলিশ দেখে পুতুলের আনন্দের শেষ নেই। এটা তার ভীষণ প্রিয় একটা খাবার, যদিও সে এই মাছের কাঁটা বেছে খেতে পারে না। মা বেছে দিলেই পেট ভরে সেদিন ভাত খেত। বাবার বাড়িতে এই মাছটা সহজে রান্নাই হতো না, অথচ সকালে মামা নিজের হাতে বাজার করে দিয়ে গেছে। বউকে দিয়ে আগেই জিজ্ঞেস করে নিয়েছিল বাগ্নি তার কী খেতে পছন্দ করে। আজ তার পছন্দের রান্না করা হয়েছে। যদিও ইলিশ মাছটা খুব দাম, এত দাম দিয়ে গরিবরা খেতে পারে না, তবু বাগ্নির জন্য ছোট আকারে একটি ইলিশ মাছ এনেছে, যার দাম বর্তমানে 600 টাকা। মাছের মাথা আর লেজ মিলিয়ে 5 পিস মাছ হয়েছে। এখন বাজে দুপুর 2টা। স্বাধীন গোসল করে জোহরের নামাজটা তাড়াতাড়ি পড়ে নিল। খাবার খেতে বসেছে। তার প্রচণ্ড খিদে পেয়েছে। ভাত মেখে মুখে লোকমা তুলতে গিয়ে সে ভাত প্লেটে রেখে বউকে জিজ্ঞেস করলো, রাজিয়া ভাত খেয়েছে? হ্যাঁ, আর তুমি খেয়েছ? কি হলো, কথা বলছো না কেন? আপনি আগে খান, আমি পরে খাইয়ে নিমনি। তাই? আমাকে ছাড়া কখনো তুমি খেয়েছ? সকালে ভোর 7:30 আমাকে খাইয়ে তারপরে খাবার মুখে তুলেছ, আর এখন বলছো পরে খাবে? বেলা কতটা হলো খেয়াল আছে? একটু পরে দিবে আসরের আজান। তুমি আমার সাথে খেতে বসো। দাঁড়াও, আমি তোমার জন্য ভাত নিচ্ছি। স্বাধীন পাতিলের ঢাকনা সরাতেই দেখতে পায় একটি ভাতও আর অবশিষ্ট নেই। রেনু মাথা নিচু করে ফেলে। তার স্বামী যে হঠাৎ ভাতের পাতিলে হাত দিবে এতটুকু বুঝে উঠতে সে পারেনি। তুমি আমাকে মিথ্যে কথা বললে বউ। আসলে ঘরে চাল শেষ হয়ে গেছে। তোমার সকালে বলবো একটু আমার খেয়াল ছিল না। তারপর বাজার থেকে আসলে যখন,
তখন তোমার হাতে কোনো টাকা নেই, সব বাজারেই শেষ, তাই আমি তোমাকে কিছু বলিনি। সকালে টাকা নাই দেখে তুমি কথাটা বললে না, রাতের খাবার আসবে কোথা থেকে? আসলে পাশের বাড়ির ভাবিকে বলে রাখছি, তিনি রাতের জন্য 2 পটে চাল দিয়ে দিবে, তাই ভাবলাম কাল সকালেই বলবো। এদিকে আসো, হা করো। কি? বলছি হা করো। রেনু হা করতে প্রথম লোকমা বোন মুখে তুলে দিল। তুমি আমার বাচ্চার মা, তোমাকে না খাইয়ে রাখলে আমার ছেলেটাও কষ্ট পাবে। তোমরা কষ্টে থাকলে আমিও ভালো থাকবো না। আর কখনোই আমার কাছ থেকে কোনো কিছু লুকিয়ে রাখবা না, যতই কষ্ট হোক আমাকে সব বলবা। কথাটা শেষ করে নিজেও একই প্লেটের খাবার ভাগ করে খেলো। দূর থেকে এমন দৃশ্য দেখে রাজিয়ার চোখ দুটো জড়িয়ে যায়। স্বামী স্ত্রীর ভালোবাসা বুঝি একেই বলে, শত কষ্টের মাঝে থেকেও ভালোবাসার কোনো কমতি নেই। এদের মতো সুখী কয়জন বা হয়? আমাদের সমাজে রাজিয়া রেনুর মতো কিছু মেয়েরা আছে যারা টাকা খোঁজে না, একটা ভালোবাসার মনের মানুষ খোঁজে, একটা ভালোবাসার হাত খোঁজে, যাকে বিশ্বস্ত করে বাকিটা জীবন পার করে দিতে পারে। যে হাত আঁকড়ে ধরেছে তা মৃত্যুর আগ পর্যন্ত না ছাড়ে। বিশেষ ভালোবাসা নামক বস্তুটি থাকতো না। স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্ক। যখন স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা থাকে তখন সেই পরিবারটা অনেক সুন্দর হয় এবং তাদের সন্তানরা অনেক ভালোভাবে বেড়ে উঠতে পারে। একটা পরিবারের সুন্দর পরিবেশ তখনই গড়ে ওঠে যখন স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালোবাসা থাকে। কারণ যেদিন সে ভালোবাসার মানুষটা থাকবে না, সেদিন আফসোস ছাড়া আর কিছু করারও থাকবে না। রেনু সন্ধ্যাবেলা ছেলেকে সরিষার তেল মাখছিল। স্বাধীন মাগরিবের নামাজ পড়ে চাল নিয়ে আসবে বলেছে, তাই স্বামী না আসা পর্যন্ত ছেলের হাতে পায়ে তেল মালিশ করছে। পুতুল পাশে বসে বাবুর হাত পা নাড়াচাড়া দেখছে, মুখ দিয়ে কিসব অদ্ভুত আওয়াজ করে, সেসব শুনতে ভালো লাগছে। মামি ছাড়া বলতে ছেলে তেল দেওয়া শেষ করে। পুতুল মুখের হাসি ফুটে ওঠে। পুতুল মা, একবার গিয়ে দেখে আসো তোমার মায়ের নামাজ পড়া শেষ হয়েছে কিনা। সে কখন বসেছে নামাজে, এখনো উঠে আসলো না, একটু দেখে আসো। মামি বলতে দেরি পুতুল দৌড়ে মায়ের ঘরে যেতে দেরি করলো না। রুমে আসতে দেখে মা জায়নামাজে ঘুমিয়ে পড়েছে, চোখে তার পানি দৃশ্যমান। পুতুল মায়ের চোখের পানি নিজের হাতে মুছে দিয়েই রাজের ঘুম ভেঙে যায়। মেয়েকে বলে, আমার মাটা কি করে? লুকিয়ে বুঝি মায়ের চোখের পানি মুছে দেওয়া হচ্ছে? এদিকে আসো। পুতুল বসে পড়তে 3 মাস সূরা ইখলাস 2 বার আয়াতুল কুরসি পড়ে মেয়েকে ফু দিল। আল্লাহ যেন আমার মায়ের সকল বালা মুসিবত দূর করে দিক। স্বাধীন ভাই বাসায় আছে নাকি? একটু বাহিরে আসুন, কথা আছে। কেটাটাকে? দাঁড়াইতেছি। স্বাধীন বাহিরে হারিকেন নিয়ে আসছে। আরে সুমন, তুমি এত রাইতে আমার বাড়ি কি মনে করে আইলা? মেম্বার মাতব্বরের কাছে বিচার দিছে, কাল সকালে আপনাদের পরিবারের সবাইকে মাতব্বর বাড়িতে ডাকছে, আপনার নামে বিচার বসাবে। আমার নামে বিচার? আমার অপরাধ কি? কি করেছি আমি? সেটা কালকে মাতবরের বাড়িতে গেলেই জানতে পারবেন। সুমন চলে গেছে। স্বাধীন চিন্তায় পড়ে যায়। সকাল 9টায় মাতবরের বাড়িতে বিচার বসেছে। রাজিয়া রেনু পুতুল মহিলা আসনে দাঁড়িয়ে আছে। পর্দার উপাসে দাঁড়িয়ে শুনছে এলাকার গণ্যমান্য লোকদের কথা। স্বাধীন পুরুষদের প্রথম সারিতে, দুহাত পিছনে বাস করে দাঁড়িয়ে আছে। মেম্বার যা বলো তা শুনলাম। তুমি তোমার বোনের বাড়িতে জায়গা দিয়েছ, তামিয়া তুমি কি গ্রামের নিয়মনীতি ভুলে গেছো? তোমার বোনের জন্য গ্রামের মেয়েরা বিশৃঙ্খল পথে যাইব, তা আমরা মাইনে নিব কেন? আমরা চাই না আমাদের গ্রামের মেয়েরা পথভ্রষ্ট হোক। তোমার বোনের মতো এই গ্রামের মেয়েরা পরপুরুষের সাথে পালিয়ে যাক, এটা কোনোদিনও মাইনে নিব না। তুমি তোমার বোনের গ্রাম ছাড়তে বলবা, যদি না ছাড়ে তাহলে কিন্তু খারাপ হইব। মাতবর চাচা, আপনি রায় দিয়েছেন, আমি এবং গ্রামের সকলে তা শুনেছি, কিন্তু আমার বাবা বেঁচে থাকতে যে কথা দিয়ে গেছে, তার কথা কিভাবে ফেলে দেই কর? কি বইলে গেছে তোমার বাপ? একটু খুইলা বলো দেখি। আপনি তো জানেন আমরা 1 ভাই 1 বোন, এতে আর কোনো অংশীদার নেই। আব্বার মৃত্যুর আগে সম্পত্তির দলিল লিখিত করে গেছে, সেখানে উল্লেখযোগ্য করা হয়েছে তার সম্পত্তির ছেলে মেয়ে দুজন উভয় প্রাপ্ত হক। আমি তো আমার সমস্ত সম্পত্তি ভাগ বুঝে নিয়েছি, কিন্তু তার মেয়ে ভাগের অংশের দাবিদার আমি নই। আব্বা বলেছিলেন তার মেয়ে যে সংসারে বেশি দিন টিকতে পারবে না, ঠিকই চলে আসবে, তার ভাগের অংশের জায়গায় একটা ঘর তুলে দিতে, সেখানে সে নিজের মতো থাকবে। সমাজের সাথে তার কোনো লেনদেন হবে না, সমাজ থেকে বিতাড়িত এক ঘরে ঠাঁই হইব। কারোর সাথে কোনো কথা নেই। গ্রামের মেয়ে হয়ে যখন পালাইয়া গেছে এটাই তার শাস্তি। আর যদি ফিরে আসে আব্বা খুব কষ্ট পাবে। এখন আপনারাই ভাবেন তাকে শাস্তি দিবেন নাকি গ্রাম ছাড়া করবেন। এই যে তার লিখিত দলিল, মাতবরের সামনে টেবিলের উপর দলিল রাখলাম। আমার কথা বিশ্বাস না হলে স্বচক্ষে দেখেন। স্বাধীনের কথা শুনে মেম্বারের কপালে সূক্ষ্ম বাজ পড়ে। স্বাধীন যে চালাকি করে তার খেল খতম করবে একটু ধারণা ছিল না।
স্বাধীনের কথায় সবাই চিন্তায় পড়ে যায়। সত্যি তো, গ্রাম ছেড়ে চলে গেলে সে আরো ভালো থাকবে, কিন্তু গ্রামে রাইখা সাজা দিলে সব মাইয়াগো ভুল করার সাহস পাইব না। তাই মাতবর দলিল অনুসারে নিজের বক্তব্য পেশ করেন। রাজি এই গ্রামে থাকবো এক ঘরে, কেউ তার সাথে মিশতে পারবে না। যদি মিশবার চেষ্টা করে তাহলে তার সাজা হয়ে যাবে। মাতবরের কথার উপর গ্রামের মানুষ আর কোনো কথা বলতে পারে না। তার সিদ্ধান্তের উপর সবাই মান্য করলো, কিন্তু মেম্বার মিয়ার শান্তি লাগলো না। সে বড় মজলিস থেকে হনহন করে চলে যায়। সবাই চলে যেতে স্বাধীন বিজয়ের হাসি দিল। সে বোনকে একলা পথে আর ছাড়বে না, এতে যত বিপদ হোক না কেন। তোরা সাবধানে বাড়িতে যা, আমি আইতাছি। ভাইয়ের কথায় শাড়ি দিয়ে বাড়ির পথে হাঁটা ধরল রাজিয়া। শরীরটা তার আজকাল ভালো লাগে না, মনের মাঝে ভয় সে তার সন্তানকে সুষ্ঠুভাবে দুনিয়াতে আনতে পারবে তো। রোহিতপুর গ্রামে ঘটক সাহেব আইছেন, মুখে তার পান। সারা রাস্তার পথে পিক পালাইয়া আর স্বাধীনদের বাড়ির খোঁজ করেন। উকিল সাহেবের সামনে বসে আছেন স্বাধীন। উকিল সাহেব দলিলটা পড়ে স্বাধীনের দিকে তাকিয়ে বলে, আর ইউ শিওর তুমি এটাই করতে চাও? হ্যাঁ, আমি সবটা ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। এই দলিল অনুসারে আপনি দুটো দলিল লিখিত তৈরি করুন, একটা রাজিয়া, অপরটি স্বাধীন। ওকে, হয়ে যাবে, তবে সময় লাগবে। নামজারি, রেজিস্ট্রেশন, দলিল সব মিলিয়ে দুটো করে ভাগে প্রচুর টাকাও ঢালতে হবে। এই মুহূর্তে এত টাকা তোমার পক্ষে দেওয়া সম্ভব না। তোমার কষ্ট হবে স্বাধীন, হোক, তবুও কিছু করুন। সব 3-4 মাসের মধ্যেই তুমি তোমার সব কাগজপত্র পেয়ে যাবে। ধন্যবাদ, আসছি তাহলে। এটা কিন্তু ঠিক নয় স্বাধীন, তুমি আমার বন্ধু হও, কোনোদিনও তুমি আমার সাথে ঠিক করে দুটো কথা অন্তত বলনি। এতে আমার দোষ কোথায়? হ্যাঁ মানছি, আমি একসময় রাজিয়াকে আমার ভালো লাগতো, সেই সময় অবধি সময় সীমা রেখেছি, কখনো তা পার করিনি। শুধু বিয়ে ব্যাপারটা তোমার আব্বাকে জানিয়ে রেখেছিলাম। পড়াশোনা শেষ করে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। যে অনুভূতি তার জন্য অনুভব করতাম সে বুঝতে পারিনি, কেউ তার অপেক্ষায় করছিল। 7টা বছর চলে গেল, কিন্তু তুমি সেই একই রকম সহজ সরল হাসি খুশি রয়ে গেলে। 4টি বছর তো কম নয়, তুমি বিয়ে করেছো 3 বছর হলো। আমরা কি স্বাভাবিক জীবনে ফিরতে পারি না আগের মতো? সব বলে কি বন্ধু সম্পর্কে আবার গড়ে তোলা যায় না? আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনার সাথে আমার মতো গরিব চাষার ছেলের বন্ধুত্ব জমে না। স্বাধীন, আমার কথা শোনো। স্বাধীন চলে যেতে হতাশার শ্বাস ফেলল রাফিদ শেখ। তুই আজও আমায় বুঝতে পারলি না? রাজিয়ার চোখের সামনে ঘটক সলিমুল্লাহ দাঁড়িয়ে, তাকে দেখে চমকে উঠে ভিতর রুমে চলে যায়। স্বাধীন ছোট্ট মোড়া টেনে বসতে দিল। বসতে আসি নাই, কিছু কথা বলে চলে যাবো। কি কথা বলেন? তোমার বোন জামাই আবার বিয়ের পিড়িতে বসতেছে, তা কি জানো? এবার মা খোলা মিলা মাইয়া বাড়ি থেকে মোটা অঙ্ক টাকার ঘরের জিনিসপত্র চাইছে। তাদের চাহিদা ব্যাপক, এত চাহিদা আমি জীবনও দেখি নাই। 15 লাখ টাকা যৌতুক হিসাবে চাইছে। ছেলের জন্য মোটর বাইক, ঘরের জিনিসপত্র সেগুন কাঠের তৈরি, এমন আর কত চাহিদা তাদের। মাইয়ার বাপের বিদেশি টাকা পয়সা অনেক, তাদের এসব চাহিদা মেটানোর ক্ষমতাও আছে। কিন্তু আপনাদের ব্যাপারটা তাদের কাছ থেকে লুকিয়ে বিয়ে ঠিক করছে। এখন আপনি যদি সকল প্রমাণ নিয়ে সব সত্যি কথা বলেন, তাহলে মা ছেলের হাজতবাস নিশ্চিত। বিয়ে কবে? সামনের শুক্রবার। ঠিক আছে, আমি এটা নিয়ে পরে ভেবে দেখব। আচ্ছা তাহলে আসি। ও আরেকটা কথা, বলছিলাম যে আমি যে আয়সা আপনারা খবরটা দিছি, এটা যেন তারা না জানে। জানবে না। সলিমুল্লাহ চলে যেতে রাজিয়া দুচোখের পানি জোরে পড়ে। এটাই তো হওয়ার কথা ছিল। বন্ধ কামরায় বসে সবটাই সে শুনতে পেয়েছে। মানুষটা তার এত পাষাণ, যার জন্য জীবন যৌবন সব শেষ করলো, সে নাকি দ্বিতীয়বার ঘরে বউ তুলছে। একটিবার তার খবর নিল না, নিজের মেয়ের ভবিষ্যতে আসা সন্তানের কথা বলে গেছে। তার এই অবহেলায় রাজিয়ার নরম মনটা একটু একটু করে পাথরে পরিণত হচ্ছে। ঘৃণা হচ্ছে এমন একটি মানুষকে যাকে সে ভালোবেসেছিল। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া কাপ্পার, ইয়া সাত্তার, ইয়া জাব্বার, ইয়া ওয়াদুদু, ইয়া আজিজু, ইয়া আজিম, ইয়া হান্নানু, ইয়া মান্নান। হে আমার রব, হে আমার সৃষ্টিকর্তা, আপনার পবিত্র নামগুলো রুচিলে আপনার তাওহীদের সাক্ষী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উছিলায় আমাদের সকলের মনের নেক ইচ্ছেগুলো পূরণ করে দেন, অভাব ঋণ দূর করে দেন। আমার মতো যারা যারা বিপদে আছে তাদের সকলকে তুমি বিপদ থেকে মুক্ত করে দাও। আমাদের মানসিক দুঃখ কষ্ট দূর করে দাও। আমাদের রিজিকে বরকত দান করো। মা বাবা পরিবারের সকলের নেক হায়াত দান করো। ফজরের নামাজে রাজিয়ার সাথে পুতুল নামাজ পড়তে বসেছে। খোদা দরবারের মায়ের সাথে সেও মোনাজাতে 2 হাত তুলেছে। আজ জুম্মার দিন। সময় দেখতে দেখতে চলে যাচ্ছে। রাজিয়া পুতুলের এই বাড়িতে 10 দিন পূর্ণ হলো। আজ মোস্তফা সারোয়ারের বিয়ে।
রাজিয়ার মন থেকে গভীর থেকে নিঃশ্বাস বের হয়। সময়ের সাথে নিজেকেও পরিবর্তন করে পথে নামিয়েছে রাজিয়া। ভুলে যাবে 6.5 বছরের সংসার, যে সংসার এবং সংসারের মানুষকে সে আপন ভেবেছিল, কিন্তু তাদের আপন সে কখনোই হতে পারেনি। তখন তার মধ্যে মায়া মোহাম্মদ শব্দ যে আর রাখতে চায় না। মোস্তফা সারোয়ার তার কাছে মৃত, স্বামী নেই, সে কোনো এক দুর্ঘটনায় মারাত্মকভাবে খুন হয়েছে। মাথায় পাগড়ি, গায়ে পাজামা পাঞ্জাবি পরে চলল বিয়ের আসনে। 500 লোক আসবে বরযাত্রী, কিন্তু সেখানে 1000 জন লোক এসেছে। বরের মায়ের কথা অনুযায়ী কনেপক্ষ 500 জনের খাবার আয়োজন করেছে। এখন বাকি 500 জনের খাবার কোত্থেকে দিবে? কনেপক্ষ প্রচণ্ড রেগে যায়। ব্যাপারটা সামলাতে আবার বাকিদের খাবার তৈরি আর 8 জন করে লোক নিয়োগ দিল। নিজেদের ফার্ম থেকে মুরগি ধরে এনে জবাই করে রোস্টের জন্য হাঁড়িতে বসিয়ে দেয়। একটা গরু মেয়ের বিয়ের জন্য নিয়ে আসছে, যতটুকু লাগবে ব্যবহার করা হবে, আর বাদ বাকিটুকু এতিমখানায় দান করবেন। কিন্তু এত মানুষ আসায় পুরোটা হাঁড়িগুলোতে জায়গা দখল করে নিল। তবুও মেয়ের সুখ চান। ছেলেটা গরিব হলে কি হবে, ছেলেটার আচরণ ভালো। তিনি মেয়ে দেখার দিন ভালো করে যাচাই বাছাই করে বিয়েতে মত দেন। ছেলের নাকি কোনো চাওয়া নেই। ছেলের মায়ে নাকি ছেলের এবং ছেলের বউয়ের জন্য কিছু জিনিস চেয়েছে, আর সাথে জামাই নতুন ব্যবসা শুরু করব, তার জন্য 15 লাখ টাকা। মেয়ের সুখের কথা চিন্তা করে সব দিতে রাজি হয়েছে, কিন্তু তিনি হয়তো ভুলে গেছেন টাকা দিয়ে মেয়ের সুখ নয়, দুঃখে ভাসিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন। মেয়ে তার সুখে থাকবে না, বরং কষ্ট হবে তার নিত্যদিনের জীবনসঙ্গী। বলছিলাম কি বেআইন সাহেব, খাবার আয়োজন প্রায় হয়ে গেছে। খাবার তৈরি হতে হতে মিষ্টি মুখ করে বিয়ের কাজটা যদি শুরু করতেন। যদিও দোষ তাদেরই ছিল, তাই নাসিমা বিয়ের দিন কোনো ঝামেলা না করে মত দিল। বরপক্ষ খাবার না খেয়ে রাজি হলো। আপাতত বিয়েটা মিটে যাক, তারপরে সবাই পেট ভোজন করবে। কাজে দুই পরিবারের অনুমতি নিয়ে কাগজপত্র তৈরি করে বরপক্ষের কাছ থেকে সই নিল। কন্যার কাছ থেকে সই আনতে যাবে, এমন সময় স্বাধীন উপস্থিত হয়। মোস্তফা সারোয়ার স্বাধীনকে দেখেই গলার কাটা বিঁধলে যেমন করে তেমনি করে ওঠে। নাসিমা বেগম স্বাধীনকে দেখে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। তার এত কিছু করা সব বৃথা যাবে, মেনে নিতে পারবে না। তাই এগিয়ে স্বাধীনকে কিছু বোঝাতে চাইলে স্বাধীন পাত্তা দিল না। ঘরে এক বউ থাকতে যে স্বামী দ্বিতীয়বার বিয়ে করতে চাই, তাকে কি করা উচিত বলুন তো চাচা? কর্ণপক্ষের বাবা হতভম্ব হয়ে যায়। কি বলছে এ ছেলে, তার মাথায় কিছু ঢুকছে না। আপনি বুঝতে পারছেন না তাই তো, আমি বুঝাচ্ছি আপনাকে। স্বাধীন মোস্তফা সারোয়ার গ্রাম থেকে এবং নিজের গ্রাম থেকে প্রায় 50 জন লোক নিয়ে আসছে। তাদের সামনে বরকে টেনে আসন থেকে নামিয়ে দুই গালে ঠাস করে চড় লাগায়। এই কুলাঙ্গার আমার বোনের জামাই, যার একটা বউ আছে, একটা 6 বছরের মেয়ে সন্তান আছে, এমনকি বউটা আবার মা হতে চলেছে। সে 8 মাসের বেশি অন্তঃসত্ত্বা, তাকে নির্মমভাবে মেরেছে শুধুমাত্র টাকার জন্য। এদের মা ছেলের এত লোভ চাচা, আপনি ভাবতেই পারবেন না। আপনি কার হাতে মেয়ে তুলে দিচ্ছেন, একটু খবর নিয়ে দেখুন। ওই আমার সাথেও তার গ্রামের 20 জন লোক আসছে, তাদের জিজ্ঞেস করুন কি নির্মমভাবে তারা বউ নির্যাতন করে। আমার আদরের বোনটাকে পালিয়ে বিয়ে করেছে। আমার মায়ের যত গহনা ছিল সব তার জুয়ার করে হেরে আসছে। শুধু তাই নয়, আমার বোনটা তাকে ভালোবেসেছিল বলে তার হাত ধরে ঘর ছাড়ে, কিন্তু আজ সে আদরের দুলালি পরিণত হয়েছে খারাপ। যে বোনের গায়ে আমি কোনোদিন হাত তোলা দূরের কথা, একটা ধমক পর্যন্ত দেয়নি, সে বোনের শরীরে মারের দাগ স্পষ্টভাবে জল করছে। একটু রেহাই দেয়নি। এতটা নিষ্ঠুর আর বর্বরতা। আমার বোনটা ভালোবাসায় অন্ধ হয়ে তাকে ভালো পথে ফিরে আনতে চেয়েছিল। তাদের 6.5 বছরের সংসার ছিল, কিন্তু এই ডাইনি মহিলা নাসিমা বেগম আমার বোনকে মারতে ছেলেকে উৎসাহ দিত। এমন একটা দিন যায় না যে বাপের বাড়ির টাকা থেকে আনতে অত্যাচার শুরু করেনি। মা হয়ে কম অত্যাচার করেননি আমার বোনটার উপর। তার কথা ছিল বিষ, যা মানুষের বুকে ছুরির মতো বিঁধতে থাকে। ছেলের নামে জিনিসপত্র হাতিয়ে নেওয়া, এমনকি 15 লাখ টাকা দাবি সেসব ছেলের বউ নামে মাত্র নেওয়া। আসল কথা হলো জুয়া খেলতে নামবে, দিন শেষে যখন হাতে কিছু থাকবে না, তখন আবার বাপের বাড়ি থেকে টাকা আনতে নির্যাতন শুরু করবে। সেখানে অসাধ্যর মতো কতগুলো অমানুষের বসবাস। তাদের সাথে ব্যবহার হবে আপনার মেয়ে। তারপর দিনের পর দিন মেয়ে নির্যাতন সইতে না পেরে গলায় দড়ি দিবে। তখন পারবেন নিজেকে মাফ করতে? বাপ হয়ে আপনার কি একটু কষ্ট লাগবে না? মেয়ে এই দুনিয়ার সুখ পায়নি, আর ওই দুনিয়ায় আজাব হবে গলায় দড়ি দিয়ে মরার জন্য। আমার বোন তার একমাত্র মেয়ে আর অনাগত সন্তানের জন্য বেঁচে আছে। এই 2 সন্তান না থাকলে হয়তো কবেই হারিয়ে ফেলতাম আমার আদরের বোনটাকে। আর কেউই ডাকতো না ভাইজান বলে। সে জায়নামাজে বসে 5 ওয়াক্ত নামাজেই কাঁদে। তার এই কান্নার শেষ নেই। তার একটি ভুলের মাসুল তাকেই দিতে হচ্ছে। আমি পারিনি ভাই হয়ে তার তো কষ্ট দূর করতে। সে কষ্ট পায়, বাবা হারিয়েছে, এতটা মানসিকভাবে তার জীবন কাটছে। এসব মিথ্যে কথা, আমি কিছুই করিনি। এ আমার নামে ষড়যন্ত্র করে এসব বলছে। মা, তুমি কিছু বলছো না কেন? ছেলের কথায় নাসিমা তাল মিলিয়ে বলে,
হ্যাঁ, এ পোলা মিশা কথা কয়, মিথ্যা অপবাদ দিতেছে। আমাকে সুখ সহ্য করতে পারে না তারা। এরা লোক ভাড়া করে আনছে, শুনছে বড়লোক পরিবারে মাইয়া আনতেছি, তাই এমন অমানবিক কাজ করতেছে। আমি তোমারে জেলে দেবো বান্দর পোলা। আবার আমার ডাইনিকস তো জিব্বা কাইটা লবণ দিয়ে একদম কসকস করে খাইয়া ফেলাবো। আমি মিশা বলছি না হাসা বলছি, তা গ্রামের লোক ভালোই জানে। কি মিয়ারা, আপনারা বলেন, আমি কি মিথ্যে বলছি? গ্রামের লোক একে একে সত্যি কথা বলতে নাসিমা বেগমের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। ছেলেকে রেখে ওখান থেকে কেটে পড়ার ধান্দা করে, সবাইকে সামনে ফেলে নিজেকে পিছনের দিকে নিতে শুরু করে। তার পিছনে দেখে সাদেন মোস্তফা সারোয়ারকে নিজ গ্রামের লোকের হাতে তুলে দেন। দৌড়ে এসে নাসিমা বেগমের হাত ধরে বলে, এই যে, আপনি কোথায় পালাচ্ছেন? আপনিও তো এই সকল নাটের গুরু, আপনি না থাকলে হবে? নাসিমা বেগমকে কনের মায়ের হাতে তুলে দিতেই সকল মহিলা মিলিয়ে উত্তম মাত্তম দিতে শুরু করে। ওদিকে মোস্তফা সারোয়ারকে 2 গ্রামের মানুষ মেরে পাজামা পাঞ্জাবি ছেড়ে ফেলেছে। মাথায় টুপি মারের চোটে কোথায় পড়েছে খবর নেই। কর্ণপক্ষের মধ্যে থেকে কয়েকজন জুতা ছড়ে মারে, তাদের নিশানা মতো মোস্তফার গালে আর মুখে জুতা পড়ে। পিছন থেকে মেয়েরা জাড়ুর বাড়ি দিয়ে ভাঙা কোমর আরো ভেঙে দেয়। পাবলিকের এমন গণদোলাইয়ের কথা সারা জীবন মনে রাখবে মা ছেলে। সে কখন স্বাধীনের কথা শুনে ধাক্কা খেয়ে মাটিতে বসে পড়েন কনের বাবা আলতাফ হোসেন। মেয়ের সুখ দেখতে গিয়ে মৃত্যু ডেকে আনছিলেন। এই ছেলেটা ঠিক সময় না আসলে হয়তো এর থেকে বড় সর্বনাশ হয়ে যেত। আল্লাহ ঠিক সময় তাকে হয়তো পাঠিয়ে দিয়েছেন, কিন্তু এদের মা ছেলেকে এত সহজে ছাড়া যায় না, এদের শাস্তি পেতে হবে। আলতাফ হোসেন বাতিজাকে ফোন লাগাতে বলেন। এর মধ্যে পুলিশকে খবর দেওয়া হলো। সবাই থামুন, এদের পুলিশে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আলতাফ হোসেন মোস্তফা সারোয়ারের সামনে এসে পায়ের জুতা খুলে 2 গালে আর পিঠে ঠাস ঠাস করে বাড়ি মেরে বলেন, ধোঁকাবাজের শাস্তি এটা। তোর মতো জানোয়ারদের হাতে আমার মেয়েকে তুলে দেওয়া থেকে ঘরে বসিয়ে রাখা অনেক ভালো। এ কে আছিস, একে উল্টো করে গাছের সাথে বাঁধ। পুলিশ না আসা পর্যন্ত এইভাবেই থাকুক, আর এই মহিলাকে তোমরা মেয়েরা ঘরের মধ্যে আটকে রাখো। আলতাফ হোসেন এগিয়ে এসে স্বাধীনের সামনে দাঁড়িয়ে বলল, তোমাকে কি বলে ধন্যবাদ দিব আমি সত্যি জানি না। আজ তুমি আসায় হয়তো আমি আমার মেয়েকে শয়তানটার হাত থেকে বাঁচাতে পারলাম। আমি যখন জানতে পারলাম আমার বোনের জামাই বোনকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে নতুন করে আবার বিয়ে করছে, তখন রাগ হয়, আমার বোনের জীবন নষ্ট করে আরেকটা মেয়ের জীবনে নরক আনতে চলেছে। তাই চুপচাপ বসে থাকতে পারিনি। গ্রামের লোকদের নিয়ে এসে বিয়েটা বন্ধ করা দরকার ছিল। নিজের বোনকে রক্ষা করতে না পারলেও আরেকটা বোনকে তো রক্ষা করতে পেরেছি, আর এতেই আমার কিছুটা শান্তি লাগছে। এরই মধ্যে পুলিশের জিপ গাড়িটা হাজির হলো। আলতাফ হোসেন বাড়ির উঠানে। মোস্তফা সারোয়ার এবং তার মাকে গাড়িতে তুলে দেওয়া হয়েছে। নারী নির্যাতনের কেস করেছে স্বাধীন। আলতাফ হোসেন কনেপক্ষের মিথ্যে বলে বিয়ের নামে চলো না আর যৌতুক জন্য মামলা দায়ের করেন। এখন মা ছেলে জেলে পৌঁছে মরবে। মা ছেলের কাজ সমাপ্ত করে বাড়ির পথে রওনা হয়। বাড়িতে পাড়াতে দেখতে পাই রেনু অপেক্ষা করছে। আপনি সারাদিন কোথায় ছিলেন? সকাল 10টায় বেরিয়েছেন, এখন বেলা গড়িয়ে রাত প্রায় শেষের দিকে, তবু আপনার খবর নাই। আপনার জন্য চিন্তায় চিন্তায় আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। শান্ত হও তুমি, আমি ঠিক আছি তো। একটা কাজ ছিল তাই বেরিয়ে গেছিলাম, কাজটা শেষ করে আসতে একটু দেরি হয়েছে। খাবার সাজাও। আমি কলপার থেকে হাত মুখ ধৌত করতে গেলাম। রেনু খাবার সাজিয়ে দিতেই স্বাধীন বিসমিল্লা বলে খাবারটা তৃপ্তির সাথে খেতে লাগলো। স্বামীরা তো আনন্দের সাথে খাবার খাওয়ারে দেখে নিজেই অবাক হয়ে প্লেটের দিকে একবার তাকায়, আরেকবার স্বামীর দিকে তাকায়। প্লেটে সাদা ভাত, লাল শাক ভাজি আর ছোট ছোট ট্যাংরা মাছের ঝোল। এত স্বাদ করে কখনো খাবার খেতে দেখেনি, কিন্তু আজ কি হলো এমন? স্বাধীন খাবার শেষ করে বউর দিকে তাকিয়ে ছোট্ট একটা মুচকি হাসি উপহার দিল। এর মানে খাবারটা দারুণ হয়েছে। স্বামীর তৃপ্তির খাওয়া দেখে রেনুর কলিজাটা যেন ঠান্ডা হয়ে যায়। রাজিয়া ঘুমিয়ে আছে। স্বাধীন বোনের কপালে চুমু এঁকে দরজাটা লাগিয়ে চলে যেতেই রাজিয়া চোখ খুলে তাকায়। ভাই, এত রাতে আমার ঘরে কি মনে করে? কপালে হাত স্পর্শ করতে মনে পড়ে যায় ছেলেবেলার কথা। রাজিয়া ঘুমের মাঝে যখন থাকে, ভাই তখন প্রতিদিন সকালে কপালে চুমু এঁকে বলতো, যত বিপদেই পড়ো না কেন, মনে রাখবে তোমাকে আগলে রাখার মতো, তোমার সব বিপদের ঢাল হয়ে থাকতে তোমার ভাই আছে। সে ছিল আর ভবিষ্যতেও থাকবে। তার মানে ভাইটার ধারালো লোহার মতো মনটা তার জন্য একটু একটু করে নরম হচ্ছে, আবার আগের পুরনো রূপ বেড়েছে। রাজিয়া খুশিতে দুচোখের পানি গাল বেয়ে জড়তে পড়ে।
শত কষ্টের মাঝেও এটুকটুকু তো সুখ ধরা দিল। আজ নিশ্চিতে একটা শান্তির ঘুম ঘুমাতে পারবে সে। নভেম্বর মাস চলছে। এই মাসের একেবারেই শেষের দিকে রাজিয়ার ডেলিভারি পড়েছে। ডাক্তারের কাছে নেওয়ার কথা, সেসব সবটাই ঠিক করে রাখা হয়েছে। কিন্তু হঠাৎ করেই রাজিয়া কলপাড়ে পা পিছলে পড়ে যায়। স্বাধীন ক্ষেতের কাজের জন্য বের হতে নিলেই কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে দৌড়ে আসে। চোখের সামনে বোনকে ব্যথায় কাতরাতে দেখে কলিজাটা যেন কেঁপে ওঠে। রক্তের স্রোতে ততক্ষণে মেখে যাচ্ছে কলপাড়। স্বাধীন মাথার গামছা খুলে বোনকে জড়িয়ে কোলে তুলে সদর হাসপাতালের দিকে দৌড়ে যাচ্ছে। হাসপাতালের ভ্যানগাড়িতে করে রাজিয়াকে আনার পথেই জ্ঞান হারিয়েছে। তার অবস্থা খুবই খারাপ। যে ডাক্তার রাজিয়ার এর আগে দেখছিল তিনি স্বাধীনকে বলল, রোগীর অবস্থা খুব একটা ভালো না, আমাদের ইমার্জেন্সিতে নিতে হবে। মা এবং সন্তান দুইজনই বিপদের মুখে আছে, আল্লাহর উপরও ভরসা রাখুন। ডাক্তারের কথা শুনে স্বাধীন ডোক গেলে, কি বলছে ডাক্তার? তার বোন বাঁচবে তো? বড়ই পাতার গরম জলে গোসল করানো হচ্ছে। বাড়ির চারদিকে আগরবাতি ধূপকাঠির সুগন্ধে ভরে গেছে। তেরপাল টানিয়ে মহিলারা রাজিয়ার শেষ গোসল করিয়ে দিচ্ছে। মিস্টার স্বাধীন, আপনার বোন একটি ছেলে সন্তান জন্ম দিয়েছে। ডাক্তার, আমার বোন কেমন আছে? পা পিছলে পড়ার কারণে মারাত্মকভাবে আঘাত খেয়েছেন, যার জন্য তার শরীর থেকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। আমরা হাজারবার চেষ্টা করেও তার রক্ত পড়া বন্ধ করতে পারিনি। উনি বাচ্চা জন্ম দিয়ে অপারেশন রুমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আই এম সরি মিস্টার স্বাধীন, শি ইজ ডেড। বোনের মৃত্যুর খবর কানে আসতে দৌড়ে ছুটে যায় অপারেশন রুমে। কি সুন্দর চোখ দুটো বন্ধ করে ঘুমিয়ে আছে তার আদরের একটা মাত্র ছোট বোন, যে আর কোনোদিনও ভাইয়া বলে ডাকবে না, বলবে না ভাইয়া আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। সে স্বাদের এই দুনিয়া ছেড়ে পরপারে পাড়ি দিয়েছে। একটি বারও ভাবলো না তার আদরের সন্তানদের কি হবে, কতটা কষ্ট বুকের মধ্যে জমা রেখে দুনিয়ার মায়া ত্যাগ করলো। আহ, এমন মৃত্যু কেন দিলে খোদা? সাদা কাপড়ে মুড়িয়ে রাজিয়াকে যখন খাটে শোয়ানো হলো, ছোট পুতুল মায়ের মুখে হাত দিয়ে ডাকছে। তার চোখে কতটা আকুলতা, চোখ বেয়ে জোরে পড়ছে পানি। একবার মামার দিকে ছুটে যাচ্ছে, আরেকবার মায়ের গায়ের সাদা কাপড়ের অংশ ধরে টানছে। তার মায়ের গায়ে এমন অদ্ভুত পোশাক কেন? এই কাপড়ে মাকে তো কোনোদিনও সে দেখেনি। তার মা তার ডাকে কথা বলছে না কেন? ভিতরের ঘর থেকে একটি ছোট্ট শিশুর কান্না ভেসে আসছে। যে শিশু মায়ের ভালোবাসা পেল না, তার চিৎকার করে কান্নার শব্দ কাঁপিয়ে দিচ্ছে রাজীব হকের পাড়ের পিঠা। স্বাধীন কান্না করছে, তার মন কিছুতেই মানতে পারছে না। এসব মিথ্যা হোক, তার বোনটা ফিরে আসুক, বোনের প্রতি আর রাগ করে থাকবে না। কিন্তু না, সে ভাই কিংবা আদরের সন্তানের ডাক, কারো ডাকেই সে আর সাড়া দিচ্ছে না। আপনি শান্ত হন, এভাবে কাঁদলে ওদেরকে কে শান্ত করবে? আপনি ছাড়া ওদের এই দুনিয়াতে আর কেউ রইল না। আপনি ওদের ভরসার হাত। রাজিয়ার জানাজা পড়াতে হবে। এভাবে মাটির উপর বেশিক্ষণ রাখা ঠিক নয়। তাকে যত তাড়াতাড়ি কবর দিবেন তার আযাব তত কম হবে। আপনি নিজেকে একটু শক্ত করুন। স্বাধীন মাথা নাড়িয়ে চোখের পানি মুছে ঘরের দিকে ছুটে যায়। স্বামীর এমন চলে যাওয়ায় তাকিয়ে থাকে রেনু। একটু পর স্বামীর কোলে রাজিয়ার সন্তানকে দেখা যায়। সে উঠানে রাজিয়ার কোলের উপরে বাচ্চাটাকে রাখতেই কান্না একটু একটু করে কমে আসে। সে মায়ের বুকে চুপচাপ হয়ে গেল। পুতুল একবার ছোট বাচ্চাটাকে দেখে নিজেকে ছাড়াতে চাইলে পাশের মহিলা ছাড়ে না। তাকে পুতুলকে ধরে রেখেছে। মায়ের জন্য মেয়েটা পাগলামি করছে, তাকে থামানো কষ্টকর। মায়ের পরশ পেয়ে দুধের শিশু ঘুমিয়ে গেছে। সাদের বোনের কোল থেকে ভাগনাকে নিয়ে রেনুর আরেক হাতে সঁপে দিল। দুই ছেলেকে কোলে নিয়ে বসে আছে রেনু। সে চোখের পানি লুকিয়ে রাখার বৃথা চেষ্টা করছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়তে পড়তে স্বাধীন বোনের লাশ কাঁধে তুলে নিল। তার সাথে আরও কিছু লোক একটু একটু করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। মাকে কাঁধে নিয়ে চলে যেতে দেখে পুতুল পাগল হয়ে উঠেছে। মাকে কিছুতেই যেতে দিবে না। সে মাকে চায়। তার মাকে নিয়ে সবাই কোথায় যাচ্ছে? তার মায়ের সঙ্গে কেন তাকে নিল না? তাকে কেন ফেলে গেল? পুতুল গলা ফাটিয়ে চিৎকার করতে চায়, কিন্তু মুখ দিয়ে একটু শব্দও বের হয় না। তার দুচক্ষে তৃষ্ণা। তার মাকে না পাওয়ার কষ্টে মাটিতে কপাল দিয়ে একের পর এক আঘাত করতেই থাকে। পা দিয়ে মাটিতে কই মাছের মতো দাপাদাপি করে।
কিন্তু তাকে একজন মহিলা সামলাতে পারছে না। সে আরেক মহিলার সাহায্যে ছোট বোবা মেয়েটিকে ঘরে রেখে বাহির থেকে দরজা লাগিয়ে দেয়। পুতুল দরজা ধাক্কা সে মা যাবে, কিন্তু কেউ তার ডাক শুনল না। মা মা করতে করতে মাটিতে বেহুশ হয়ে পড়ে রইল। কেউ তার খবর নিল না। মা বাবা ছাড়া পুতুল মেয়েটির জীবনটা কেমন হবে? তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে চোখে আমার তৃষ্ণা। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।